আজকে পড়ব হচ্ছে আমরা এফডিএম, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, টিডিএম এ কি ছিল জানি? টাইম দিয়ে ইউজারদেরকে ভাগ করতাম, হ্যাঁ। আর এইখানে হচ্ছে আমরা হ্যাঁ টাইম স্লটে ডিভাইড করতাম। আর এফডিএম এ যেটা করতে হবে সেটা হলো, আমরা দেখেন পার্থক্যটা বলি। এখানে তো এফডিএম এর ছবি আছে, আমি এখানে টিডিএম এর ছবিটা দেখাই। টিডিএম এ ছিল এরকম, এরকম, হ্যাঁ, ধরেন 4 জন ইউজার আছে আমার। তা 4 জন ইউজারের জন্য এদিকে তো ফ্রিকোয়েন্সি ছিল, দেখেন সবার জন্য সেম, হ্যাঁ। আর এদিকে ছিল হচ্ছে আমাদের টাইম। তাহলে টাইম সবার জন্য আলাদা। যদি আমি ধরেন T1, T2, T3 এগুলো আলাদা আলাদা টাইম স্লট, হ্যাঁ। তা প্রত্যেকের জন্য হচ্ছে টাইম স্লট আলাদা, কিন্তু ফ্রিকোয়েন্সি সবার জন্য সেম ছিল। এটা ছিল হচ্ছে টিডিএম এর ক্ষেত্রে। আর এফডিএম এ যেটা হবে, ইউজারদেরকে আমরা ডিভাইড করব আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিয়ে, ঠিক আছে। আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিয়ে ইউজারদেরকে আমরা ডিভাইড করব। তাহলে দেখেন এখানে ছিল ফ্রিকোয়েন্সি সবার জন্য সেম, কিন্তু টাইম আলাদা, হ্যাঁ। ধরেন এক একজনের জন্য যদি আমি 5 মিনিট করে বরাদ্দ দেই, তাহলে প্রথম 5 মিনিট ও পাবে, পরের 5 মিনিট ও পাবে, হ্যাঁ, এরকম। কিন্তু টিডিএম এ যেটা হবে, সরি এফডিএম এ যেটা হবে, টাইম সবার জন্য সেম থাকবে, কিন্তু ফ্রিকোয়েন্সি হবে আলাদা। আপনার ওভারঅল ব্যান্ডউইথ যেটা থাকবে সেটা ইউজারদের মধ্যে ডিভাইড হয়ে যাবে। ঠিক যেমনটা হলো যে ধরেন আমরা যখন ওয়াইফাই ব্যবহার করতেছি, ইউজারের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, তখন দেখবেন নেটের স্পিড কমে আসে না কেন? এই যে কারণ এফডিএম অ্যাপ্লাই করা হয়, হ্যাঁ। যে যখন হচ্ছে আপনার ইউজার সংখ্যা যদি বাড়ে, তার মানে ওর ফ্রিকোয়েন্সি কমে আসতেছে, তাই না? তাহলে তো নেটের স্পিড স্লো হবেই। ফ্রিকোয়েন্সি যত বেশি তত বেশি স্পিড আপনি পাবেন। সো এইখানে আপনার ওভারঅল ফ্রিকোয়েন্সি বা টোটাল ব্যান্ডউইথ যেটা থাকবে সেটাকে আপনি কি করবেন, ইউজার অনুযায়ী ডিভাইড করে দিবেন। কিন্তু এমন না কারোর জন্য কম কারোর জন্য বেশি, ব্যাপারটা এরকম না, সবার জন্য কিন্তু সেম। বাট এই ক্ষেত্রে সবাই একই সময়ে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। সবাই একই সময়ে কি করতে পারবে, ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারবে, কিন্তু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারবে। কারোটা কেউ মানে একে আমি ধরেন F1 ফ্রিকোয়েন্সি দিব, এটাকে F2, এটাকে F3, এটাকে F4, হ্যাঁ। কিন্তু কারো ফ্রিকোয়েন্সি কি হবে না, সেম হবে না। যত এখানে ইউজার সংখ্যা বাড়বে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ তত কমে আসবে। আবার ইউজারের সংখ্যা যদি কমে যায়, তাহলে প্রত্যেকের ফ্রিকোয়েন্সি রেঞ্জও কি হবে, বেড়ে যাবে। তো টিডিএম আর এফডিএম এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, টিডিএম এ আমরা ইউজারদেরকে ডিফারেন্সিয়েট করি টাইম দিয়ে, আর এফডিএম এ ডিফারেন্সিয়েট করি ফ্রিকোয়েন্সি দিয়ে, ঠিক আছে। এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাল্টিপ্লেক্সিং টেকনিক, বাট এখানে আমরা ইউজারদেরকে ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করি, মানে প্রত্যেকটা ইউজারকে আমরা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করি। আপনারা দেখেন, ওই যে এফএম রেডিও শুনেন, আগে এক সময় কিন্তু মাঝখানে খুব জনপ্রিয়তা ছিল। তো ওখানে মানে এমনিতেও কখনো না কখনো তো ঢুকছেন, দেখছেন না যে এক এক ফ্রিকোয়েন্সি রেঞ্জে এক একটা চ্যানেল চলতেছে। ধরেন 88.2 ওতে একটা আছে, 101 রেডিও আমার এরকম কিছু একটা ছিল। তারপর 98.2 রেডিও ফুর্তি, এরকম বেশ কিছু নাম ছিল না, মানে আপনি জানেন কিনা জানি না, আমি সবগুলো আমার এখন মনে নাই। বাট দেখবেন যে প্রত্যেকটা এখনও দেখবেন, যদি ফোনে থেকে থাকে অপশন কিন্তু থাকে। সো দেখবেন যে এক একটা ফ্রিকোয়েন্সিতে টিউন করলে এক এক রকমের চ্যানেল আসতেছে, হ্যাঁ। তার মানে কি দেখেন, এখানে এক একটা চ্যানেলকে এক এক রকমের ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করা আছে। ওই নির্দিষ্ট রেঞ্জ ছাড়া কিন্তু ওই নির্দিষ্ট চ্যানেলকে আপনি রিচ করতে পারবেন না, ঠিক আছে। আবার যেমন ধরেন এই যে আমরা যেই অপারেটর, এক একজন তো এক এক রকমের অপারেটর ব্যবহার করি, তাই না? ধরেন কেউ বাংলা লিঙ্ক করতেছে, কেউ গ্রামীণ করতেছে, কেউ টেলিটক করতেছে। তো এরা কি, এরা তো একটা মিডিয়ামই ব্যবহার করতেছে না, এআরকে ইউজ করতেছে, তাই না? তো একটা চ্যানেলের মধ্যে দিয়ে যে এই যে নানান রকমের ফ্রিকোয়েন্সি আপনার ঘোরাফেরা করতেছে, তাহলে এদের মধ্যে কেন ওভারল্যাপ হয় না? কারণ হচ্ছে বাংলা লিঙ্ককে আলাদা ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, গ্রামীণকে
আলাদা একটা ব্যান্ড দেওয়া হয়েছে, ফ্রিকোয়েন্সির কথা বলতেছি। টেলিটককেও সেম আলাদা আরও একটা ব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। সো যার যার ব্যান্ডের মধ্যে সে ঘোরাফেরা করতেছে, হ্যাঁ, সে কাজ করতেছে। তো যার কারণে কিন্তু কারোর মধ্যে কারো ওভারল্যাপ হয় না। ধরেন এইটা যদি আমার ওভারঅল ফ্রিকোয়েন্সি ব্যান্ড হয়, ধরেন এইটুকু হচ্ছে বাংলা লিঙ্ককে দেওয়া হয়েছে, হ্যাঁ, এইটুকু হচ্ছে জিপিকে দেওয়া হয়েছে, এইটুকু হচ্ছে টেলিটককে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো এর বাইরে কিন্তু জিপি ইউজারগুলো যাবে না, বা এর বাইরে কিন্তু বাংলা লিঙ্কের ইউজারগুলো যাবে না, হ্যাঁ। সো এরকম এক একজনকে এক একটা ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করা হয়েছে। এখন জিপির ইউজার যারা আছে, এখানে তো কোটি কোটি ইউজার আছে, তাহলে ওদেরকে আবার আলাদা করতেছে কিভাবে? এক্স্যাক্টলি, ওদেরও মাঝখানেও আবার ফ্রিকোয়েন্সি ডিভাইড করা হয়েছে, এক একজনকে এক এক রকমের ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করা আছে, হ্যাঁ। সো এইভাবে হচ্ছে ইউজারদেরকে আলাদা করা হয়, হ্যাঁ। এবং সবগুলা, যেহেতু এটা মাল্টিপ্লেক্সিং টেকনিক, আমরা জানি যে এখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সিকে বা সিগন্যালকে কম্বাইন করে আমরা একটা কমন চ্যানেল দিয়ে পাঠাই, যেহেতু এটার নাম সাথে আছে মাল্টিপ্লেক্সিং টেকনিক। তো কেন ওভারল্যাপ হয় না? কারণ হচ্ছে যেহেতু ফ্রিকোয়েন্সি রেঞ্জ আলাদা, হ্যাঁ, সো ওভারল্যাপ হওয়ার তো চান্স নাই। ধরেন কোনো সিগন্যাল দেখতে এরকম, কোনো সিগন্যাল হয়তো দেখতে এরকম, কোনো সিগন্যাল দেখতে এরকম। এখন এই 3 রকমের সিগন্যাল যদি একসাথে মিক্স হয়ে যায়, হ্যাঁ, একসাথে যদি মিক্স হয়, তাহলে এরকম কিছু, ধরেন একটার উপর একটা বসানো আছে, হ্যাঁ, মানে মিক্সিং হওয়ার কি চান্স আছে? নাই, কারণ ফ্রিকোয়েন্সি রেঞ্জই তো আলাদা। সো ওরা যতই একসাথে মিক্স হয়ে একসাথে চলুক না কেন, আপনি ইজিলি ওদেরকে ডিভাইড করতে পারবেন বা আলাদা করতে পারবেন, ঠিক আছে। সো কী বলা আছে এখানে একটু দেখি আমরা, যে সিগন্যালস অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস আর কম্বাইন্ড ইন্টু আ কম্পোজিট সিগন্যাল অ্যান্ড ট্রান্সমিটেড অন দ্য সিঙ্গেল লিঙ্ক। সো মানে বিভিন্ন রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে আমরা একসাথে কম্বাইন করে একটা কম্পোজিট সিগন্যাল ক্রিয়েট করি না, তারপরে ওটাকে আমরা কমন চ্যানেল দিয়ে বা সিঙ্গেল চ্যানেল দিয়ে লাইন দিয়ে তাকে ট্রান্সমিট করে দিই। এবং এই যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি বলছি, মানে কি, এক একটা সিগন্যালের এক এক রকমের ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে। আচ্ছা, কি বলছে দেখেন, যেহেতু এখানে আপনি কি করতেছেন, এক একজন ইউজারকে এক এক রকমের ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করছেন, হ্যাঁ, তার মানে এখানে আপনাকে অবশ্যই কি মাথায় রাখতে হবে, ব্যান্ডউইথের ব্যাপারটা, মানে আপনার লিঙ্কের ব্যান্ডউইথ বা চ্যানেলের ব্যান্ডউইথের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। কি বলছে দেখেন, ব্যান্ডউইথ অফ আ লিঙ্ক শুড বি গ্রেটার দেন দ্য কম্বাইন্ড ব্যান্ডউইথ অফ ভেরিয়াস চ্যানেল। এখানে লিঙ্ক বলতে বোঝাচ্ছে হচ্ছে কমন চ্যানেল, যেটা আর কি, যেই রাস্তাটা দিয়ে আমরা সবগুলো সিগন্যালকে একসাথে ট্রান্সমিট করতেছি, হ্যাঁ। তার মানে কি দেখেন, এই যে 3টা সোর্স থেকে 3 রকমের সিগন্যাল আসতেছে, F1, F2, F3, হ্যাঁ, এই 3 রকমের সিগন্যাল এখানে কম্বাইন হয়েছে, তাহলে কি এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ বেশি হতে হবে না? মানে এটা হচ্ছে আমার কমন রাস্তা, যেই রাস্তাটা এই 3 জনই ব্যবহার করতেছে, তাহলে এইটার ব্যান্ডউইথ কি অবশ্যই আপনার বেশি হতে হবে, ওই কথাটাই এখানে বলছে, যে আপনার সিঙ্গেল লাইনের ব্যান্ডউইথ যত আছে, হ্যাঁ, তার থেকে অবশ্যই এই কমন চ্যানেলের ব্যান্ডউইথ বেশি হতে হবে, হ্যাঁ। আচ্ছা, কি বলছে, টু প্রিভেন্ট ওভারল্যাপিং চ্যানেলস আর সেপারেটেড বাই দ্য স্ট্রিপস অফ আনইউজড ব্যান্ডউইথ কল্ড গার্ড ব্যান্ড। গতদিন একটা কথা বলছিলাম না, যে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা তো এই পাশের ইউজার দুজনের জন্য কমন, তাহলে এখন এই ঠিক এখানে যে থাকবে তার মধ্যে কি ওভারল্যাপ হবে না? সো এই ওভারল্যাপটাকে আমরা কিভাবে মানে ওভারকাম করতে পারি, সেটা হচ্ছে এখানে স্মল পোর্শন টাইম আপনার ফাঁকা রাখতে হবে, হ্যাঁ। ঠিক ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আপনাকে এখানে অল্প পরিমাণের ফ্রিকোয়েন্সি ফাঁকা রাখতে হবে, এটা কাউকে অ্যালোকেট করা যাবে না, যাতে এই দুজনের মধ্যে ওভারল্যাপ না হয়। মানে ওর বাউন্ডারির মাঝখানে কি করতে হবে, কিছু ফ্রিকোয়েন্সি আমাকে ছেড়ে দিতে হবে, টিডিএম এর বেলায় কিছু টাইম আমাকে ফাঁকা রাখতে হবে, হ্যাঁ, যাতে করে এই পাশাপাশি দুইটা ইউজারের মধ্যে ওভারল্যাপ না হয়। সো এটাকে টিডিএম এর বেলায় বলে হচ্ছে গার্ড টাইম, আর এই এফডিএম এর বেলায় বলে হচ্ছে গার্ড ব্যান্ড, হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, এই জন্য গার্ড ব্যান্ড আর কি, ঠিক আছে। সো এই যে দুইটা অ্যাডজাসেন্ট চ্যানেলের মধ্যে যাতে ওভারল্যাপিং বা ইন্টারফারেন্স না হয়, এই জন্য আমরা হচ্ছে গার্ড ব্যান্ড ইউজ করব। দেখেন
তো ধরেন এখানে 4টা চ্যানেল আছে, 4টা চ্যানেল থেকে 4 রকমের আমার সিগন্যাল আসলো, হ্যাঁ, এবং প্রত্যেকটার জন্য হচ্ছে কি আলাদা আলাদা আমার ফ্রিকোয়েন্সি সেট করা আছে। এই যে ধরেন 4 জনের চেহারা যদি একরকম দেখতেও হয়, তাও ওদের সেন্টার ফ্রিকোয়েন্সি বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা, হ্যাঁ, সেম ওদের ব্যান্ডউইথের রেঞ্জও আলাদা হবে, তাই না? কারণ ফ্রিকোয়েন্সি যেহেতু আলাদা, তার মানে তো ব্যান্ডউইথের রেঞ্জ ডেফিনেটলি আলাদাই হবে, তাই না? আচ্ছা, সো ওই যে গার্ড ব্যান্ড কাকে বলে এটার একটা ডেফিনেশন দেওয়া আছে, দেখেন। গার্ড ব্যান্ড ইজ আ ন্যারো ফ্রিকোয়েন্সি রেঞ্জ দ্যাট সেপারেটস টু রেঞ্জ অফ ওয়াইডার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু মাল্টিপল সিগন্যাল আছে, হ্যাঁ, একসাথে কম্বাইন করা, বাট দেখেন এইটার সাথে কিন্তু এইটার ওভারল্যাপ হবে না, কারণ ও হচ্ছে ওর মতো চলবে, ও ওর মতো চলবে। দুজন যদি একই সাথে একই জায়গা থেকে স্টার্ট হতো তাহলে কিন্তু মিক্সিং হয়ে যেত, বাট এখানে কিন্তু তা হবে না। কিন্তু এই যে দেখেন ওদের মাঝখানে আবার কি আছে, ফাঁকা আছে, তার মানে এখানে কিন্তু এই যে এখানে অল্প পরিমাণ ফ্রিকোয়েন্সি সবার জন্যই, মানে ওটা খালি আছে, কাউকেই অ্যালোকেট করা হয় নাই। সো এটাই হচ্ছে গার্ড ব্যান্ড। হ্যাঁ, it is used to prevent overlapping between signal frequencies over a shared medium. সো আমরা গার্ড ব্যান্ড কেন ব্যবহার করি এটা তো বুঝছেনই এখন, যে সিগন্যাল যাতে মিক্সিং না হয়, সিগন্যাল যাতে ওভারল্যাপ না হয়, সেই জন্য আমরা গার্ড ব্যান্ড ব্যবহার করি। আজকে আমরা হচ্ছে এফডিএম নিয়ে একটু ওভারঅল আইডিয়া দেখব, নেক্সট ক্লাসে দেখব হচ্ছে আমরা কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, সো এফডিএম আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? ওই যে একটু আগে আমি যে এফএম রেডিওর কথা বললাম, হ্যাঁ, সেই এফএম রেডিওতে আমরা হচ্ছে, বা এএম রেডিও, এফএম রেডিও, এই সকল জায়গায় হচ্ছে আমরা এফডিএমটা ব্যবহার করি, ঠিক আছে। সো এএম এর ক্ষেত্রে তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হবে হচ্ছে 535 থেকে 1650, ঠিক আছে, ওই কমাটা দূরে পড়ে গেছে, 1650 কিলোহার্জ। আর এফএম এর জন্য 88 থেকে 108 বা 108 মেগাহার্জ রেঞ্জের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। তারপরে যে আমরা টেলিভিশন দেখি না, এক একটা চ্যানেল কিন্তু এক একটা ফ্রিকোয়েন্সিতে টিউন করা। হ্যাঁ, যে আমরা তো চ্যানেল চেঞ্জ করি, রিমোটে আমরা চ্যানেল চেঞ্জ করে যাই, তার মানে কি আমরা কিন্তু একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে শিফট করি বা মুভ করি। হ্যাঁ, সো এই এফডিএম টেকনিক আপনারা কোথায় ব্যবহার করতে পারেন? এফএম রেডিও বা টেলিভিশন, যত রকমের ব্রডকাস্টিং আছে, হ্যাঁ, সকল জায়গায় কিন্তু আপনার এই এফডিএম টেকনিক ব্যবহার করা হয়। তারপরে যে দেখেন সেলুলার টেলিফোন, মানে ধরেন আমাদের ওই যে মোবাইল অপারেটরের কথা যে বললাম, সেলুলার টেলিফোন আসলে বোঝাচ্ছে ওই যে আমাদের ওয়্যার দিয়ে যে টেলিফোন কানেকশানগুলো। হ্যাঁ, সো ওই টেলিফোন কানেকশানগুলোতেও কিন্তু আমরা এফডিএম টেকনিক ব্যবহার করি। তারপরে হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কে, মানে কোথায় বলেন তো? ওয়াইফাই ব্যবহার করতেছি না, ঠিক আছে। তারপর স্যাটেলাইট কমিউনিকেশান, মাল্টিমিডিয়া ডেটা ট্রান্সমিশন, ভিডিও, অডিও, ইমেজ, এই সকল জায়গায় হচ্ছে আমরা এফডিএম টেকনিক ব্যবহার করি। মানে ধরেন যদি ওয়াইফাইয়ের কথা বলি, এখানে তো অনেক সিগন্যাল একসাথে ট্রান্সমিট হচ্ছে, মানে অনেক ডেটা একসাথে কিন্তু আদান প্রদান হচ্ছে, তাই না? সো এই ক্ষেত্রে যখন মাল্টিপল ইউজার কানেক্টেড হচ্ছে, তখন আপনাকে কি করতে হবে, মানে আপনার লাইন তো একটা, ইউজার যদি 100 জন হয়, লাইন তো একটা লাইন দিয়েই, সিঙ্গেল লাইন দিয়ে আপনার 100 জনের ডেটা ট্রান্সমিট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ইউজারদেরকে তো আলাদা করতে হবে। তখন আমরা এই যে মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যবহার করি। কোন মাল্টিপ্লেক্সিং টেকনিক? এই এফডিএম টেকনিক ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, সো তাহলে এফডিএম এর অ্যাডভান্টেজ কি দেখেন। সো এখন পর্যন্ত যতটুকু আইডিয়া পাইছে, যদি আমরা সার্কিট ডায়াগ্রাম এখনও দেখি নাই, সো যতটুকু আইডিয়া পেলাম সেখানে কি এরকম কিছু কি দেখলাম টিডিএম এর মতো? টিডিএমে যেরকম ছিল যে টাইম স্লট এখানে একটা ভাইটাল রোল প্লে করে টিডিএম এর ক্ষেত্রে, তাই না? যে আপনার সিঙ্ক্রোনাইজেশন মেইনটেইন আপনাকে করতেই হবে, আদারওয়াইজ সিগন্যাল মিক্সিং হয়ে যাবে বা মানে ঠিক জায়গায় ঠিক সিগন্যালটা পৌঁছাবে না। বাট এফডিএমে কিন্তু এরকম কোনো কিছু নাই, কারণ আপনি তো সবার জন্য একই টাইম বরাদ্দ করে দিচ্ছেন। হ্যাঁ,
সবাইকে একই টাইম বরাদ্দ করে দিচ্ছেন কিন্তু সবার জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিচ্ছেন, ঠিক আছে। সো এখানে সিঙ্ক্রোনাইজেশনের কোনো ব্যাপার নাই, হ্যাঁ। সো সিঙ্ক্রোনাইজেশন যদি টিডিএমে ব্রেক হয় তাহলে টিডিএমটা কিন্তু ঠিকভাবে কাজ করবে না, বাট এফডিএমে সিঙ্ক্রোনাইজেশনের কোনো ব্যাপার নেই, আপনি জাস্ট ইউজারদেরকে ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি যাতে ওদেরকে অ্যালোকেট করা হয় সেটুকু এনশিওর করলেই হচ্ছে। সো এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট অ্যাডভান্টেজ ওভার টিডিএম। তারপর কি বলছে, ইট প্রোভাইডস মোর ল্যাটেন্সি দেন টিডিএম। আচ্ছা, ল্যাটেন্সি মানে আমরা কি বুঝি? আচ্ছা, আপনাদেরকে কি আমি কোনো ইয়ের ক্লাস নিয়েছিলাম, এটা কি বলে, নামটা ভুলে গেলাম, নয়েজের ক্লাস নিয়েছিলাম? ও আচ্ছা, গত ক্লাসে বলছিলাম কি কি নিয়ে জানি আলোচনা করব। কি কি বলছিলাম বলেন তো, আমি একটু নোট করে নেই। ও মনে পড়ছে, ফেডিং নিয়ে কথা বলছিলাম, ফেডিং, তারপরে আরেকটা জানি কি ছিল, আচ্ছা নয়েজের আরেকটা ক্লাস আছে, হ্যাঁ, ওখানে হচ্ছে আমরা ডিসকাস করব, ওই ওটার ভিতরেই ফেডিংও চলে যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে ডিমডুলেশন প্রসেসের কথা, যেটা ডিমডুলেশন প্রসেস তো আমরা এখনও দেখি নাই, কীভাবে কাজ করে ওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, তারপর কি বলছে দেখেন, ইউজিং এফডিএম আ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা ক্যান বি ট্রান্সমিটেড দেন টিডিএম। আচ্ছা, এটা কি মানেন যে এফডিএম দিয়ে টিডিএম এর থেকেও বেশি ডেটা আপনি ট্রান্সফার করতে পারবেন? বলেন তো। মানে ওভারঅল যতটুকু টাইম আমরা পাচ্ছি ফুল টাইমটাই আমি ইউটিলাইজ করতে পারি, বাট একটা অসুবিধা হচ্ছে যে কি বলে, আপনি ফুল ফ্রিকোয়েন্সিটাকে ইউটিলাইজ করতে পারতেছেন না। আচ্ছা, এই যে দেখেন একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে ল্যাটেন্সির কথা। ল্যাটেন্সিটা আসলে মানে এটা অ্যাডভান্টেজে কেন দিছি সেটা হচ্ছে আমার প্রশ্ন, কেন অ্যাডভান্টেজে দিছিলাম, মানে এটা আসলে ডিলে বোঝায়, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ডিলে, হ্যাঁ। তো ধরেন আপনার ডিলে কোন হিসেবে দিতে পারেন টিডিএমেও কিন্তু ডিলে হচ্ছে আপনার, কারণ ওয়েট করতে হচ্ছে, তাই না? যে আপনি ধরেন নিজের টাইম স্লট ছাড়া তো আর আপনি ডাটা ট্রান্সমিট করতে পারেন না, তাই না? তো সেই হিসেবে কিন্তু টিডিএমেও ডিলে আছে, বাট এফডিএমে কেন, কারণ আপনার ফ্রিকোয়েন্সি যখন ডিভাইড হয়ে যাচ্ছে, ইউজারের সংখ্যা বাড়লে ফ্রিকোয়েন্সির সংখ্যা কি বলে, অ্যালোকেটেড ফ্রিকোয়েন্সির সংখ্যা হচ্ছে কমে আসতেছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ। সো ওই হিসেবে গেলে কিন্তু এফডিএম মানে এই পয়েন্টটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বাট এটা অ্যাডভান্টেজের সাথে যায় না, আমি কারেকশন করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো কোন পয়েন্টে জানি আমরা ছিলাম? আচ্ছা, ওই যে এফডিএম দিয়ে আমরা লার্জ অ্যামাউন্টের ডেটা ট্রান্সমিট করতে পারি, কারণ কি বলেন তো, আপনি এখানে বেশি ইউজারদেরকে কি বলে টাইম ফিক্স থাকতেছে, হ্যাঁ, কিন্তু আপনি হচ্ছে বেশি ইউজারদেরকে কিন্তু সার্ভিস দিতে পারতেছেন। এফডিএমে টিডিএমে যে পারতেছেন না তা না, মানে পয়েন্টটা আসলে কীভাবে বলবো, যে আপনার যেই যতটুকু ফ্রিকোয়েন্সি আপনাকে দেয়া হোক না কেন ওইটুকু আপনি পুরো সময় ধরে ব্যবহার করতে পারতেছেন, যার কারণে আপনি বেশি ইউজারদেরকে সাপোর্ট দিতে পারতেছেন। মানে জিনিসটা দেখেন এরকম যে এখানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি যতই বেশি আমি পাই না কেন, আমি তো এই টাইমের বাইরে আর যেতে পারতেছি না, মানে ঘুরে ঘুরে ওদের শেষ হওয়া পর্যন্ত ঘুরে ঘুরে আমার মানে অপেক্ষা করতে হচ্ছে, ওদের শেষ হবে তারপরে আমি আবার আসব। কিন্তু এখানে যেটা হচ্ছে আপনার জন্য যতটুকু ফ্রিকোয়েন্সি থাক না কেন,
মানে আপনি স্পিড যেরকমই পান না কেন আপনি কিন্তু ফুল সময় ধরে এটাকে ইউটিলাইজ করতে পারতেছেন। সো যার কারণে আপনি বেশি ডাটা এখানে কি করতে পারছেন, ট্রান্সমিট করতে পারছেন। হ্যাঁ, তারপর হচ্ছে হাইলি রিলায়েবল, ইউজিং FDM multimedia data can be transferred with a very high efficiency and low noise and distortion। ঠিক আছে, সো FDM টেকনিক ব্যবহার করলে আমাদের সিগন্যাল লস্ট হওয়ার চান্স কম, মানে সিগন্যাল ডিস্টরশন হওয়ার চান্স কম। সো যার কারণে আমরা বেশি পরিমাণে ডাটা এখানে ট্রান্সমিট করতে পারি। সো ডিসঅ্যাডভান্টেজ কি, আপনার এখানে ক্যারিয়ার সিগন্যাল তো লাগবেই, তাই না? কারণ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজকর্ম, এবং এক একটা সিগন্যালকে বা এক একটা ইনপুটকে আমরা এক এক রকমের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করতে হচ্ছে। তারপরে কি বলছে, সার্কিট ইজ কমপ্লেক্স, এটা যখন আমরা সার্কিট ডায়াগ্রাম দেখব তখন বুঝবো আসলে কি হয়েছে। আর ইট রিকোয়ার্স মোর হার্ডওয়্যার দেন TDM। একটু আমি আইডিয়া দেই যে FDM এ আসলে কি কি থাকে। ধরেন আপনার কাছে এই কয়টা সোর্স আছে, কথার কথা এন সংখ্যক সোর্স আছে। হ্যাঁ, তো এই সোর্সগুলো থেকে তো আপনার সিগন্যাল আসলো, এসে একটা করে কিন্তু অবশ্যই আপনাকে লো পাস ফিল্টার ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা করে লো পাস ফিল্টার আপনাকে ব্যবহার করতে হবে। হায়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সিগুলোকে কাট করে রেখে দিবে, জাস্ট লোয়ার রেঞ্জের যে ফ্রিকোয়েন্সি ওগুলাকে হচ্ছে ট্রান্সমিট হতে দিবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার যেহেতু দেখেন এখানে কিন্তু কিছুই হয় না, জাস্ট ফ্রিকোয়েন্সিটাকে আমি বাছাই করে রেখে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে আপনার কি করতে হবে, মডুলেশন করতে হবে। সেম এখানে মডুলেশন কেন করবো আমরা বলেন তো? শুধু তাই না, আপনি যদি মডুলেশন না করেন, হ্যাঁ, তাহলে ওই যে এক একটা সিগন্যালকে যে আমরা এক এক রকমের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিচ্ছি, হ্যাঁ, সেটা কিভাবে দিব? মডুলেশন করেই তো আপনি ওই জিনিসটাকে অ্যাড করবেন। আপনার যে এখান থেকে মানে সোর্স থেকে যে সিগন্যালটাকে আপনি পাচ্ছেন ওই সিগন্যালটাও অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে, এখান থেকে এক এক রকমের সিগন্যাল আসলো, আপনি লো পাস ফিল্টার ব্যবহার করে ফিল্টারিং করে ফেললেন, করার পরে এখন যে ওকে আপনি ট্রান্সমিট করবেন, ট্রান্সমিট করার আগে ওকে হচ্ছে মানে ট্রান্সমিট করার জন্য উপযোগী করে তুলতে হবে, তাই না? যদি আপনার ওয়েটা এরকম হয় যে আপনি ধরেন ওয়্যারলেসেই ট্রান্সমিট করবেন, তাহলে আপনাকে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আগে কনভার্ট করতে হবে। সো তার আগেও এটা কি করতে হবে, মানে সিঙ্গেল সিগন্যালকে তো আর আমরা ছেড়ে দিতে পারতেছি না, তাই না? সো এই যে এখান থেকে হচ্ছে আমরা ধরেন এটাকে আমি ধরেন F1 ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করলাম, এটাকে F2, এটাকে F3, মানে আলাদা আলাদা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে ওকে রেডি করে নিলাম। ঠিক আছে, তারপরে ধরেন বাকি আমি জাস্ট এমনি একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। তারপরে ধরেন আপনি কি করবেন, এরপরে যেটা করতে হবে, এটা তো গেল ওর কাজ। হ্যাঁ, এখানে আমি এই জিনিসগুলা ইনক্লুড করলাম। তারপরে আসবে হচ্ছে আপনাকে একটা ব্যান্ড পাস ফিল্টার, নাম শুনছি না? একটা করে ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করতে হবে। কেন করব? আমি মানে পার্টিকুলার কোনো একটা রেঞ্জের ফ্রিকোয়েন্সিকেই আসলে ট্রান্সমিট করব। ঠিক আছে, সেই জন্য আমার ডিজায়ার্ড রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে বাছাই করার জন্য আমি এখানে হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার একটা ইউজ করব, যা এখান থেকে আমার যেই রেঞ্জের ফ্রিকোয়েন্সি দরকার ওই রেঞ্জের ফ্রিকোয়েন্সি যাতে আমি এখান থেকে পাই। সো এই জন্য প্রত্যেকটা সোর্সের জন্য বা প্রত্যেকটা সিগন্যালের জন্য একটা করে ব্যান্ড পাস ফিল্টার আমাকে ব্যবহার করতে হবে। কেন? কারণ যাতে আমি আমার ডিজায়ার্ড রেঞ্জের ফ্রিকোয়েন্সিগুলা কি করতে পারি, এখান থেকে আলাদা করে নিতে পারি। হ্যাঁ, তারপরে আপনার যখন ফ্রিকোয়েন্সি রেঞ্জ কালেক্ট করা শেষ, দেন এটাকে আপনি হচ্ছে সবগুলাকে কম্বাইন করে ট্রান্সমিট করে দিবেন, চ্যানেল দিয়ে ট্রান্সমিট হইল। তারপরে যখন রিসিভার এন্ডে যাবে তখন আবার এটা রিভার্স প্রসেসে কাজ করবে। আপনি আবার একটা করে ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করবেন, ঠিক আছে, সেখান থেকে
ঠিক এখানে যা হয়েছিল পরে হবে জাস্ট তার উল্টা প্রসেস। ব্যান্ড পাস ফিল্টার থেকে ফ্রিকোয়েন্সি আলাদা করে নিয়ে মডুলেটরের কাছে পাঠিয়ে দিলেন, ঠিক আছে, মডুলেটর ডিমডুলেশন করবে আর কি, ডিমডুলেটরের কাছে পাঠাইতে হবে, ডিমডুলেশন হয়ে আবার লো পাস ফিল্টার হোক অ্যাম্পলিফায়ার হোক ওগুলা পার হয়ে গিয়ে আবার রিসিভারের কাছে পৌঁছায় যাবে। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে মোটামুটি আপনার এফডিএমটা কাজ করে। তো এখানে হচ্ছে বেশ কিছু কি বলে সার্কিট আমাকে ব্যবহার করতে হচ্ছে, এই জন্য বলছে যে ইট রিকোয়ার্স মোর হার্ডওয়্যার দেন টিডিএম। হ্যাঁ, তারপর কি বলছে এফডিএম সিস্টেম ইজ এক্সপেন্সিভ। কেন এক্সপেন্সিভ? কারণ হচ্ছে আপনাকে বেশি হার্ডওয়্যার পার্ট এখানে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। হ্যাঁ, সো যার কারণে এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ। এবং কি বলছে ইট রিকোয়ার্স লার্জ নাম্বার অফ মডুলেটর অ্যান্ড ফিল্টার। আপনার যে কয়টা সোর্স থাকবে প্রত্যেকটা সোর্সের জন্য আপনার ফিল্টার ইউজ করতে হচ্ছে, মডুলেটর ব্যবহার করতে হচ্ছে। মানে ফিল্টার শুধু একটা লো পাস ইউজ করলেই কিন্তু হচ্ছে না, ব্যান্ড পাস ফিল্টারও ব্যবহার করতে হচ্ছে। সো আপনাকে অনেকগুলা ফিল্টার ব্যবহার করতে হচ্ছে, মডুলেটর ব্যবহার করতে হচ্ছে, যার কারণে সার্কিট কমপ্লেক্স হয়ে যাচ্ছে এবং এক্সপেন্সিভ হচ্ছে। তারপর কি বলছে দেখেন, দ্য ফুল ব্যান্ডউইথ অফ এ চ্যানেল ক্যানট বি ইউজড ইন এফডিএম। এটা একটা অসুবিধা যে আমি পুরো সময় ধরে হয়তো ব্যবহার করতে পারতেছি আমার অ্যালোকেটেড ফ্রিকোয়েন্সি, কিন্তু একদম ফুল ব্যান্ডউইথ তো আমি ইউটিলাইজ করতে পারতেছি না। সো এটা হচ্ছে ওর একটা অসুবিধা, তাই না? আর কিছু আছে নাই। সো আজকে হচ্ছে এমনি জাস্ট একটু ওভারঅল আইডিয়া দিলাম এফডিএম দিয়ে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এর কীভাবে ফুল টেকনিকটা কাজ করে ওইটা দেখব। হ্যাঁ, টিডিএম এর মতো সার্কিট ডায়াগ্রাম দিয়ে কী কী প্রসেসে কাজ করে, কী কী স্টেপে কাজ করে ওগুলো দেখবো আমরা। হ্যাঁ।